নমস্কার, আপনাদের বেঙ্গল ফ্যাক্টসে স্বাগত। আর কয়েকদিন অর্থাৎ 2024-এর 22শে জানুয়ারি তৈরি হয়েছিল বহু প্রতীক্ষিত রাম মন্দির। এই রাম মন্দির পেছনের ইতিহাসটা অনেক বড়। রাম মন্দির তৈরি করার আগে অনেক কিছু ঘটনা ঘটে গিয়েছিল। ঠিক সেই সময় যারা প্রথম শিলা নিয়ে গেছিলেন রাম মন্দিরে, সেরকমই একজন আমাদের সাথে রয়েছেন, আরএসএস এর একদম প্রবীণ কার্যকর্তা বিশ্বকান্তি সেন। নমস্কার আপনাকে। নমস্কার। তার কাছ থেকে শুনবো কিভাবে কোন কোন প্রতিকূলতার সম্মুখীন হয়ে আজকে এই রাম মন্দির নির্মাণ, এবং সেই ইতিহাসে আজকে আমরা শুনবো। প্রথম প্রশ্ন, আপনি তো রাম মন্দিরে রামশিলা নিয়ে গেছিলেন, ঠিক সেই সময়ের ইতিহাসটা আমাদের বেঙ্গল ফ্যাক্টসের দর্শকদের জানান। অযোধ্যায় যে রাম মন্দির হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে, উদ্যোগে, তার আগেও এই রাম মন্দির বিতর্কিত যে সৌধ, সেই সৌধ আর ধ্বংস, সেই সৌধকে রাম মন্দিরে ট্রান্সফার করতেই বহু হিন্দু আন্দোলন হয়েছে এবং প্রায় 5 লক্ষ হিন্দু, 5 লক্ষেরও বেশি হিন্দু রক্তারক্ত হয়েছে, তারা নিহত হয়েছে। পরবর্তী ক্ষেত্রে বিশ্ব হিন্দু পরিষদ সারা ভারতবর্ষ জুড়ে আমাদের হিন্দু ধর্মের যে মান বিন্দু, এই রাম মন্দির, আমাদের প্রত্যেকের রক্তে যার 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 সেই মনীষীর রক্ত আমাদের প্রত্যেকের শরীরে রয়েছে, সেই রাম মন্দির নিয়ে বিশ্ব হিন্দু পরিষদ উদ্যোগ নিয়েছিলেন এবং সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলন করেছিলেন। আচ্ছা, তো প্রথম আন্দোলন হচ্ছে রামশিলা পূজন। তখন 1989 সাল, পশ্চিমবাংলায় বাম জমানা, তাদের প্রবল বাধা, যেখানে আমাদের রামশিলা ইটভাটা একটা পার্টিকুলার তৈরি হচ্ছিল, সেই ইটভাটায় রামশিলা তৈরি করা বন্ধ করে দেয়। আচ্ছা, আমরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগী যে কাজ হচ্ছে, সেখানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সারা পশ্চিমবাংলা, সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে। আমি সারা পশ্চিমবাংলার কথা বলবো। সারা পশ্চিমবাংলায় আর ঘরে ঘরে রামশিলা পূজন হয়েছে, কোথাও গোপনে, কোথাও লুকিয়ে, কোথাও প্রকাশ্যে হয়েছে। তো আমরা এরকম চাদর, শীতকাল, চাদরের মধ্যে রামশিলাকে নিয়ে এসে ঘরের মধ্যে গোপনে পাহারা দিয়ে পুজো করেছি। আচ্ছা, তারপর সে রামশিলা, সমস্ত রামশিলা শহীদ মিনারে গেছে। শহীদ মিনারে 3 দিন ধরে যজ্ঞ হয়েছিল। সেই যজ্ঞে আমি 3 দিনই ভলেন্টিয়ার ছিলাম। ওখানে 25 জন যুবক বাইরে তারা এলো, তারাও 3 দিন ধরে খুব উদ্যম নিয়ে কাজ করলো। আমাদের সংঘের যিনি পশ্চিমবাংলার তৎকালীন সময়ে শীর্ষস্থানীয় সংঘের প্রচারক মাননীয় কেশবজি আমাদেরকে বললেন যে ওই 25 জনই আর ওই রামশিলা নিয়ে আর অযোধ্যায় যাবে। তো আমরা, ইচ্ছা থাকলেও আমরা ব্যর্থ মনোরথ নিয়ে ঘরে ফিরেছিলাম। কিন্তু যখন রামশিলা রথে চেপেছে, এবারে বেরোবে, সেই সময় 25 জন যুবকের আর হদিশ পাওয়া যায় না। আচ্ছা, আমাদের ডাক পড়লো, আমরা বেলেঘাটায় ছিলাম। কেশবজি আমাদের ডাক দিলেন যাওয়ার জন্য। 25 জন গেলেন কোথায়? 25 জন তারা ভয়ে গেলেন না আর কি, কারণ যে কোনো সময় বোম পড়তে পারে, গুলি করা যেতে পারে, প্রাণহীন হতে পারে, এই ভয়ে তারা আতঙ্কিত হয়ে গেলেন না। আচ্ছা, কিন্তু আমরা তো সঙ্গে স্বয়ংসেবক, তো আমরা কেশবজির ডাক পেলাম, বেলাঘাটায় ছিলাম আমি। কেশবজির ডাক পেতে সঙ্গে সঙ্গে আমরা লটা কম্বল আসলাম। তো আমাদের মধ্যে কয়েকজন বন্ধু বলল যে তুমি যাবে, বোম পড়বে। আমি বললাম প্রভু রামের কাজ, তো যদি প্রভু রামের কাজে এই জীবন দেওয়ার সুযোগ পায় তো যাক, জীবন তো আজ না হয় কাল যাবেই, জীবন তো থাকবে না, তবু যদি প্রভু রামের কাজে যায় তাহলে আমি নিজেকে সৌভাগ্য মনে করবো। বলো তুমি যাবে? হ্যাঁ আমি যাবই। তো আমার সঙ্গে সঙ্গে আরো 2 জন বন্ধু এলো, 3 জনে মিলে আমরা গেলাম। আমাদের মোট 25 জনের টিম ছিল। মাননীয় সাগরদা আমাদের টিম লিডার ছিলেন। তো আমাদের অনেক গাড়ি ঘোড়া ছিল। তো আমাদের একদম সামনে পুলিশ ভ্যান, আচ্ছা, মাঝখানে পুলিশের গাড়ি, পিছনে পুলিশের গাড়ি, এবং দুদিকে সাইডে
একদম এখান থেকে বিহার পর্যন্ত একটা থেকে একটা জেলা পার করে দিয়েছে, সাইডে পুলিশ ছিল। ওটা কি পশ্চিমবঙ্গ? পশ্চিমবাংলা, হ্যাঁ, পুরো সিকিউরিটি দিয়ে আমাদেরকে পার করাচ্ছেন। আচ্ছা। তো আমরা যখন এই শহীদ মিনার থেকে ওই 10টা সাড়ে 10 সময় বেরোলাম, দিয়ে তারপর আমরা বর্ধমানে পৌঁছলাম। বর্ধমান আমাদেরকে 2-3 কিলোমিটার দূর থেকে বিশ্বহিন্দু পরিষদ আর আমাদেরকে প্রসেশন করে নিয়ে এলো। একটা বিরাট উদ্যম ব্যাপার। তারপর আমরা যখন বিকালে ওই বর্ধমান শহর পার হচ্ছি, যে রাস্তাটা 15 মিনিট পার হতে সময় লাগে, সেটা 2 ঘন্টা 15 মিনিট লাগলো। শুধু লোক আর লোক, লোকে লোকারণ্য, ছাদ থেকেও ঝুলছে, সব জায়গা থেকে শুধু লোক, মাথা কালো কালো মাথা। আচ্ছা। হ্যাঁ, তো আমরা ওই আর যে রথ ছিল, রথের উপরে উঠেছিলাম, সেখান থেকে সে অপূর্ব দৃশ্য অনুভব করছিলাম। তারপর রাত্রেবেলা, শীতকাল, রাত্রেবেলা যখন দুর্গাপুর পার হচ্ছি, তো অভিভূত যুবকরা আর আমাদের রথের পিছনে পিছনে দৌড়াচ্ছে একটু টাচ করার জন্য। প্রচন্ড কনকনে ঠান্ডা, কিন্তু তারা পাগলের মতো দৌড়াচ্ছে আমাদেরকে ছোঁয়ার জন্য, আমাদের রথকে স্পর্শ করার জন্য। তো আমরা পার হলাম। পার হয়ে যখন আমরা এবারে বিহার ঢুকছি, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ বিহার পুলিশকে ইয়ে করলো। তারপরের দিন সকালে শুনছি পেপারে আসছে যে ওখানে আর স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছে আমাদের জন্য। বিহারের স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছে। হ্যাঁ, এবং তারপরে দেখলাম যে আমরা বিহার টপকে ডে নাইট যখন বিহার পার হচ্ছি, তখন রাত্রিবেলা আমাদের গাড়ির ভিতরে পুলিশ সিকিউরিটি আছে। তারা বলছে, আমরা জিজ্ঞেস করলাম, বলছে যে এই যে জায়গাটা কালকে কারফিউ ছিল, আমরা যেখানে যাচ্ছি কারফিউ। আসানসোলে যখন গেলাম সেখানেও কারফিউ ছিল। হ্যাঁ, আসানসোল থেকে যখন সকালে বেরোচ্ছি, এবারে পাহাড়ি এলাকা, অপূর্ব দৃশ্য। হ্যাঁ, গৈরিক পতাকা পথ করে উঠছে, আর পুরো প্রসেশন করে গাড়িগুলো যাচ্ছে, অপূর্ব দৃশ্য। তো সেখান থেকে আমরা বিহারে ঢুকলাম, বিহারে গেলাম। বিহারে যখন গেলাম, তো স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছে ব্যাপার আমরা দেখলাম, এই রাম মন্দির, এই রামশিলা কেন্দ্র করে। আচ্ছা, তো যাই হোক, তো আমরা যাচ্ছি, যেতে যেতে রাত্রেবেলা যখন পার হচ্ছি, তখন আমাদেরকে সিকিউরিটি বলছে যে কালকে এখানে 7 জন খুন হয়েছে, নকশালরা খুন করেছে। মারাত্মক ব্যাপার। হ্যাঁ, এবং 144 ধারা জারি। আচ্ছা, তো তার মধ্যে আমরা যাচ্ছি রাত্রেবেলা। আমরা বললাম, যদি এখন অ্যাটাক করে কি করবেন? তখন বললেন, আগে তো আমরা শেষ হবো, তারপর আপনাদের গায়ে হাত করবে। হ্যাঁ, আমরা জিন্দে থাকতে আপনাদের গায়ে কেউ হাত দিতে পারবে না। ঠিক আছে ভাই, চলো। তো আমরা চললাম। তো এবারে যখন ইউপিতে ঢুকছি, ইউপিতে পুলিশ কমিশনার নিজে রাস্তায় দাঁড়িয়ে আছে, যে রাস্তা রোড ক্লিয়ার করছে আমাদের জন্য। এবং আমরা আমাদেরকে ভিভিআইপি রিসেপশনে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, হর্ন বাজতে বাজতে যাচ্ছে। তো তারপর বিকালবেলা আমরা একটা থানাতে আমাদেরকে দাঁড় করালো। আমরা লাইন দিলাম। তো ওখানকার মানুষ এত রামভক্ত যে পাশাপাশি যে মিষ্টি দোকানগুলো আছে, ফলের ঝুড়ি আছে, ঝুড়ি ঝুড়ি ফল চলে আসে রাম সেবকদের সেবা করার জন্য। সন্দেশের থালিগুলো মিষ্টি দোকান থেকে যেন উড়ে উড়ে আমাদের কাছে আসছে, হ্যাঁ, আমাদের সেবা করার জন্য। এবং সব থেকে একটা মানে হাসির খবর, যে একজন কর সেবকের বাথরুমে গিয়েছিল, তো একজন ওই হাবিলদার ওখানে দাঁড়িয়ে আছে। তো ওসি বলছে, কি ব্যাপার, আপনি এখানে কেন, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? বললো, একজন কর সেবক বাথরুমে আছে। ঠিক আছে, তুমি যাও, সে জলটা ফেলে দে। ওসি নিজে কল থেকে জল তুলে দাঁড়িয়ে আছে কি, যে কর সেবকের সেবা করবো। তো একজন আমাদের 2-3 জনের জুতো হারিয়ে গেছিল, ওসি সঙ্গে সঙ্গে নতুন জুতো কিনে এনে দিল। আচ্ছা, এবং ওখান থেকে ওসি আর তার মিসেস এবং তার সন্তানকে নিয়ে আর আমাদের সঙ্গে তার গাড়ি করে আমাদের সঙ্গে পুরো অযোধ্যা পর্যন্ত গেলেন। তো অযোধ্যায় ওখানে তো প্রচন্ড ঠান্ডা, সরযূ নদীর তীরে আমাদের তাঁবু হয়েছে, এইরকম মোটা ত্রিপল, আমরা তাঁবুর মধ্যে ঘুমালাম। সকালবেলা আর দেখলাম যে খিচুড়ি খাওয়ানো হচ্ছে, খেলাম। তারপর আমরা সব পৌঁছে দিয়ে এবারে আমরা ট্রেনে করে যে যার বাড়ি ফিরলাম। তারপর দিন যখন বেনারস আমরা রিটার্ন হচ্ছি, তার আগে বেনারস গেছিলাম। তো বেনারসে কাশী বিশ্বনাথের মন্দির গেলাম,
তো আমাদের প্রবীণ কার্যকর্তা, আমাদের লিডার মাননীয় সুকুমার সরকার, উনি আমাদের ওই কাশী বিশ্বনাথের যে মন্দির আছে তার পিছনের দিকে নিয়ে গেলেন। পিছনের দিকে গিয়ে দেখলাম একটা দেওয়াল 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এভাবে রয়েছে, আর দেওয়ালের গায়ে যে অপূর্ব কারুকার্য। বললেন যে এই কাশী বিশ্বনাথের যে অরিজিনাল টেম্পল ছিল সেই টেম্পলের দেয়াল হচ্ছে এটাই। আচ্ছা, ওটাকে ফেলে দেয়নি, ওটা স্মৃতিস্বরূপ ওটা রয়েছে। তো দেখে তো চোখে জল এসে গেল। তার পরে পাশেই জ্ঞানপীঠ মসজিদ ছিলেন, তো ওখানেও দেখলাম পুলিশ সিকিউরিটি ঘেরা আছে। তো আমরা যখন ঢুকতে যাই, মসজিদে যারা ইমাম ছিলেন তারা আমাদের একটু বাধাই দিয়েছিলেন, কিন্তু সিকিউরিটি ম্যান আমাদের বলেন আমরা নিশ্চিন্তে যান, আমরা ভিতরে ঢুকেছিলাম। আচ্ছা, তো যেটা আরো আশ্চর্য যে আমরা যে রামশিলা দিতে গেছিলাম, ওই যে বিতর্কিত যে এটা তখনও তো ভাঙা হয়নি না। তো ওখানে গিয়ে আমরা কি দেখলাম? ওখানে গিয়ে প্রথম দেখলাম যে ওখানে ভিতরে যে কোষ্ঠী পাথরের স্তম্ভগুলো আছে, সে স্তম্ভের উপরে কোনোটায় দেখছি যে হনুমানজির আর গন্ধমাদক পর্বত বয়ে নিয়ে যাচ্ছে তার ছবি। আচ্ছা, কোনোটায় দেখলাম যে আর নারায়ণ এবং লক্ষ্মীর ছবি। হ্যাঁ, মানে ওই চিহ্নগুলোতে কি বোঝা যায় যে ওখানে মন্দির ছিল? ওটা একটা পরিষ্কার শুরু দেখা যাচ্ছে যে উপরটাকে ভেঙে দিয়ে আর ডোম তৈরি হয়েছে, দিয়ে মসজিদ বলা আছে, সেটা কনস্ট্রাকশনটা পরিষ্কার দেখে বোঝা যাচ্ছে। আর প্লাস ওখানে যে ইয়েগুলো আছে, ওখানে যে কোষ্ঠী পাথরের স্তম্ভগুলো আছে, সেই স্তম্ভেতে বিভিন্ন দেবদেবীর কোষ্ঠী পাথরের মূর্তি, মানে কি বলবো, ওটা কোষ্ঠী পাথরের যে স্ট্রাকচারটা তৈরি করা আছে। কোনটাতে হনুমানজির গন্ধমাদক পর্বত বেরিয়ে আছে, কোনটা হচ্ছে লক্ষ্মী নারায়ণের ছবি, কোনটা শিব দুর্গার ছবি, এইরকম সব এগুলো কোষ্ঠী পাথরে দেওয়া আছে। দুই হচ্ছে যে মসজিদের চারিদিকে প্রদক্ষিণের জায়গা থাকে না, কিন্তু ওখানে দেখলাম মন্দিরে দেখবেন চারিদিকে একটা প্রদক্ষিণের ব্যবস্থা থাকে, হিন্দুদের মন্দিরের নিয়ম। তো ওখানে প্রদক্ষিণের ব্যবস্থা আছে, এবং আমরা যখন গেলাম তখন দেখলাম যে আর ওই বিতর্কিত যে সৌধ আছে তার পাশে তাবু খাটিয়ে আর ওখানে রামজির পুজো হচ্ছে বাইরে। আচ্ছা, মানে বিতর্কিত সৌধ না, বিতর্কিত সৌধের পাশে আর ওখানে একটা তাবু খাটিয়ে আর ওখানে রামের পূজন হচ্ছে, এটাও আমরা দেখলাম। আর ওটা যে একদিন রাম মন্দির ছিল সেটা যে স্ট্রাকচারটা দেখে বোঝা যায় যে উপরটাকে ভেঙে আর সৌধ বানিয়েছে, এটা পরিষ্কার বোঝা যায়, এবং সেই নিচের ইয়েগুলোও রয়েছে। আর বেনারসে যখন গেলাম কাশী বিশ্বনাথের মন্দির, তখন আমরা পিছন দিকে যখন গেলাম তখন দেখলাম যে দেওয়ালের একটা দেওয়াল বললাম যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, অপূর্ব কারুকার্য। বলো এটা হচ্ছে যে বেনারসে যে কাশী বিশ্বনাথের অরিজিনাল মন্দির ছিল, যে মন্দিরটাকে ভেঙে আর জ্ঞানপীঠ মসজিদ হয়েছে, পরে অ্যাডজাস্টমেন্ট করে একটা ছোট্ট জায়গায় একটা ছোট্ট কাশী বিশ্বনাথের টেম্পল তৈরি হয়েছে, কিন্তু অরিজিনাল যে মন্দিরটা ছিল তার একটা দেওয়াল তখনও অক্ষত ছিল 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এভাবে রয়েছে। তো ওটা দেখেই চোখ দিয়ে জল এলো। হ্যাঁ, তারপরে আমরা গঙ্গায় স্নান করলাম, করে আমরা ট্রেন ধরে আর বাড়ি ফিরলাম। খুব আনন্দের সঙ্গে, কিন্তু খুব পরিশ্রম হয়েছিল, কষ্ট হয়েছিল, কিন্তু আজকে সেই পরিশ্রমের ফল। রাম মন্দির 2024-এর 22শে জানুয়ারি সেই রাম মন্দির। এটা আমাদের কাছে আমার জীবনে এক বিরাট বড় মানে অভিজ্ঞতা এবং অনার সম্মান। যদিও ছিল অনেক ভয় আতঙ্কের ব্যাপার ছিল, যে কোনো সময় বোম পড়তে পারতো, যে কোনো সময় পিস্তল চলতে পারতো, যে কোনো সময় মৃত্যু হতে পারতো। মানে প্রথমের যে সফর সেটা সেভাবে কোনো প্রতিকূলতা সেভাবে প্রতিকূলতা হয় না, কারণ এরা আমাদেরকে পশ্চিমবাংলার সিকিউরিটি দিয়ে আমাদেরকে পার করেছিল। আমরা একদম শুনলাম ওনার মুখ থেকে কিভাবে রামশিলা নিয়ে গেছিলেন, এবং আজকে যে রাম মন্দির তৈরির পেছনে এনাদের একটা বিরাট বড় ভূমিকা ছিল। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।